নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলার অন্যতম গল্প পাঠের চ্যানেল ধুলোবালি টেলসে। গত সপ্তাহে আপনারা শুনেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বোঝা গল্পের পর্ব 1। আজকে আপনাদের জন্য থাকছে বোঝা গল্পের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। তাহলে শুরু করা যাক। সাগরপুরের জমিদার শ্রীযুক্ত হরদেব মিত্রের একমাত্র পুত্র নাবালক শ্রীযুক্ত সত্যেন্দ্র কুমার মিত্রের সহিত বর্ধমান জেলার দিলজানপুরের জমিদার শ্রীযুক্ত কামাক্ষাচরণ চৌধুরীর ছোট কন্যা সরলার সঙ্গে মহা ধুমধামে বিবাহ সম্পন্ন হল। সরলার দিদির ছেলের মুখে ভাত উপলক্ষে সরলা সত্যেন্দ্রকে নিয়ে প্রায় ৩ বছর পর বাপের বাড়ি আসে। সমস্ত অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও সরলা শ্বশুরগৃহে যাওয়ার জন্য রাজি না হওয়ায় সত্যেন্দ্রকে একা ফিরে যেতে হলো। কিন্তু নতুন বিবাহিতা স্ত্রীর অনুপস্থিতি সত্যেন্দ্রকে ব্যাকুল করে তুললে সে ঠিক করলে সরলাকে ফিরিয়ে নিয়ে আসবে। সেই সময় এক ভৃত্য এসে তাকে একটি টেলিগ্রাম দিল। তাতে লেখা ছিল সরলার শরীর খুব খারাপ। খবর পেয়ে হরদেববাবু ও সত্যেন্দ্র গৃহে পৌঁছে জানতে পারল সরলা বিসূচিকা রোগে আক্রান্ত। ডাক্তার জানালেন আশা বড়ই কম। ডাক্তারের কথা সত্যি করে পরদিন বেলা 7টার সময় সরলা মারা গেল। সময় কেটেছে, এখন সত্যেন্দ্র 21 বছরের যুবক। ছেলের এই অবস্থা দেখে সত্যেন্দ্রর মা এবং বাবা তার আবার নলিনীর সহিত বিবাহ দিল। সত্যেন্দ্র মনে ভাবল নলিনী তার বোঝা মাত্র। একদিন রাতে সত্যেন্দ্র ঘুম ভেঙে দেখে নলিনী জানালার ধারে বসে কাঁদছে। সত্যেন্দ্র তাকে কাছে ডাকে। নলিনী জিজ্ঞাসা করে কেন সে তাকে ভালোবাসে না। সত্যেন্দ্র জানায় সরলাকে সে ভুলতে পারেনি। তার মনের দুঃখ যতদিন না যাবে ততদিন সে নলিনীকে গ্রহণ করতে পারবে না। নলিনী ঠিক করে এখন তার একটাই দায়িত্ব, সত্যেন্দ্রর দুঃখ নিবারণ করা। সত্যেন্দ্র প্রতি রাতে সরলার কথা বলে আর নলিনীও আগ্রহের সঙ্গে সমস্ত কিছু শোনে। এরপর দ্বিতীয় পর্ব। 2 বৎসর গত হইয়াছে। নলিনীর বয়স এখন 18 বৎসর। তাহার আর পূর্বের মতো কষ্ট নাই। স্বামী এখন আর তাহাকে অযত্ন করেন না। স্বামীর ভালোবাসা জোর করিয়া সে লইয়াছে। যে জোর করিয়া কিছু লইতে জানে সে তাহা রাখিতেও জানে। তাহার এখন আর কোনো কষ্টই নাই। সত্যেন্দ্রনাথ এখন পাবনার ডেপুটি ম্যাজিস্ট্রেট। স্ত্রীর যত্নে, স্ত্রীর ঐকান্তিক ভালোবাসায় তাহার অনেক পরিবর্তন হইয়াছে। কাছারির কর্মের অবকাশে সে এখন নলিনীর সহিত গল্প করে, উপহাস করে, গান বাজনা করিয়া আমোদ পায়। এক কথায় সত্যেন্দ্র অনেকটা মানুষ হইয়াছে। মানুষ যেটা পায় না সেইটাই তাহার অত্যন্ত প্রিয় সামগ্রী হইয়া দাঁড়ায়। মনুষ্য চরিত্রই এমন। তুমি অশান্তিতে আছো, শান্তি খুঁজিয়া বেড়াও। আমি শান্তি ভোগ করিতেছি, তবু কোথা হইতে যেন অশান্তিকে টানিয়া বাহির করি। ছল ধরা যেন মানুষের স্বভাবসিদ্ধ ভাব। যে মাছটা পলাইয়া যায় সেইটাই কি ছাই বড় হয়? সত্যেন্দ্রনাথও মানুষ। মানুষের স্বভাব কোথায় যাইবে? এত ভালোবাসা, যত্ন ও শান্তির মধ্যে তাহার হৃদয়ে মাঝে মাঝে বিদ্যুতের মতো অশান্তি জাগিয়া ওঠে। নিমেষের মধ্যে মনের মাঝে বৈদ্যুতিক ক্রিয়ার মতো যে বিপ্লব বাঁধিয়া যায়, তাহা সামলাইয়া লইতে নলিনীর অনেক পরিশ্রমের প্রয়োজন হয়। মাঝে মাঝে তাহার মনে হয় বুঝি আর সে সামলাইতে পারিবে না। এতদিনের চেষ্টা, যত্ন, অধ্যাবসায় সমস্তই বুঝি বিফল হইয়া যাইবে। নলিনীর এতটুকু ত্রুটি দেখিলে সত্যেন্দ্র ভাবে সরলা থাকিলে বোধহয় এমনটি হইত না। হইত কিনা ভগবান জানেন। হয়তো হইত না, হয়তো ইহা অপেক্ষা চতুর গুণ হইত। কিন্তু তাহাতে কি, সে মৎস্য যে পলাইয়া গিয়াছে। সত্যেন্দ্র এখনো সরলাকে ভুলিতে পারে নাই। কাছারি হইতে আসিয়া যদি নলিনীকে সে না দেখিতে পায়, এমনই মনে করে
কিসে আর কিসে। নলিনী বড় বুদ্ধিমতী। সে সর্বদা স্বামীর নিকটে থাকে, কারণ সে জানিত এখনো তিনি সরলাকে ভুলেন নাই। একেবারে ভুলিয়া যান এই ইচ্ছা নলিনীর কখনো মনে হয় না। তবে অনর্থক মনে করিয়া কষ্ট না পান, এই জন্যই সে সর্বদা কাছে থাকিত, যত্ন করিত। নাই ভুলুন, কিন্তু তাহাকে তো অযত্ন করেন না, ইহাই নলিনীর ঢের। গোপীকান্ত রায় পাবনার একজন সম্ভ্রান্ত উকিল। কলকাতায় তাহার বাড়ি নলিনীদের বাড়ির কাছে। কি একটা সম্বন্ধ থাকায় নলিনী তাহাকে কাকা বলিয়া ডাকে। রায় খুড়িমা প্রায় প্রত্যহই সত্যেন্দ্রর বাড়িতে বেড়াইতে আসেন। গোপীবাবুও প্রায় আসেন। গ্রাম সম্পর্কে খুড় শ্বশুরকে সত্যেন্দ্রনাথ অতিশয় মান্য করে। সত্যেন্দ্রর বাসা তাহার বাড়ি হইতে দূরে হইলেও উভয় পরিবারে বেশ মেলামিশি হইয়া গিয়াছে। নলিনীও মধ্যে মধ্যে কাকার বাড়ি বেড়াইতে যায়, কারণ একে কাকার বাড়ি, তাহাতে গোপীবাবুর কন্যা হেমার সহিত তাহার বড় ভাব, বাল্যকালের সখী, কেহ কাহাকে ছাড়িতে চাহে না। সেদিন তখন 12টা বাজিয়া গিয়াছে। সত্যেন্দ্র কাছারি চলিয়া গিয়াছে। কোনো কর্ম নাই দেখিয়া নলিনী ছবি আঁকিতে বসিল, কিন্তু তৎক্ষণাৎ গড়গড় করিয়া একখানা গাড়ি ডেপুটিবাবুর বাড়ির সম্মুখে আসিয়া লাগিল। কে আসিল? হেম বুঝি? আর ভাবিতে হইল না। বিষম কোলাহল করিতে করিতে হেমাঙ্গিনী আসিয়া উপস্থিত হইল। হেমা আসিয়া একেবারে নলিনীর চুল ধরিল, কহিল, চল তো, আর লেখাপড়ার দরকার নেই, ওট ওট, আমাদের বাড়ি চল, যাবি। কাল দাদার বউ এসেছে। নলিনী কহিল, বউ এসেছে? সঙ্গে আনলে না কেন? হেম কহিল, তা কি হয়, নতুন এসেছে, হঠাৎ তোর এখানে আসবে কেন? নলিনী কহিল, বারে, তবে আমি বা কেন যাব? হেমাঙ্গিনী হাসিয়া বলিল, তুই যাবি না মানে? তুই যাবি না, তোর ঘাড় যাবে। এই আমি টেনে টেনে নিয়ে যাচ্ছি তোকে, চল তো। চুল ধরিয়া টানিয়া লইয়া যাইলে নলিনী কেন, অনেককেই যাইতে হইত। নলিনীকেও যাইতে হইল। যাইতে নলিনীর বিশেষ আপত্তি ছিল, কারণ তাহাদের বাড়ি যাইলে ফিরিয়া আসিতে বিলম্ব হইত। 2-1 দিন নলিনীর বাড়ি ফিরিবার পূর্বেই সত্যেন্দ্রনাথ কাছারি হইতে ফিরিয়াছিলেন। সেরূপ অবস্থায় সত্যেন্দ্রর বড় অসুবিধা হইত। তিনি কিছু মনে করুন আর নাই করুন, নলিনীর বড় লজ্জা করিত, কারণ সে জানিত কাছারি হইতে ফিরিয়া আসিয়া তাহার হাতের বাতাস না খাইলে স্বামীর গরম ছুটিত না। বিধাতার ইচ্ছায় বহু চেষ্টায় আজও নলিনী 7টার পূর্বে ফিরিতে পারিল না। আসিয়া সে দেখিল সত্যেন্দ্র সংবাদপত্র পাঠ করিতেছে। তখনও কিছু আহার করে নাই। খাওয়াইবার ভার নলিনী আপন হস্তেই রাখিয়াছিল। কাছে আসিলে সত্যেন্দ্র হাসিল, কিন্তু সে হাসি নলিনীর ভালো বোধ হইল না। সে অন্তরে শিহরিয়া উঠিল। আসন পাতিয়া নলিনী জলখাবার খাওয়াইতে চেষ্টা করিল, কিন্তু সত্যেন্দ্র কিচ্ছু স্পর্শ করিল না। ক্ষুধা একেবারেই নাই। বহু সাধ্য সাধনাতেও সে কিচ্ছু খাইল না। নলিনী বুঝিল এ অভিমান কেন। আজ হেমাঙ্গিনী শ্বশুর বাড়ি যাইবে। তাহার স্বামী উপেন্দ্রবাবু তাহাকে লইতে আসিয়াছেন। নলিনী বহু দিবস হেমার সহিত দেখা করিতে যায় নাই, তাই আজ হেমা অনেক দুঃখ করিয়া তাহাকে যাইতে লিখিয়াছে। নলিনী প্রতিজ্ঞা করিয়াছিল স্বামীর অনুমতি বিনা সে আর কোথাও যাইবে না, কিন্তু আজ সে প্রতিজ্ঞা রক্ষা করিতে গেলে প্রিয় সখীর সহিত আর দেখা হয় না। নলিনী বড় বিপদে পড়িল। হেমা লিখিয়াছে তারা 3টার ট্রেনে রওনা হইবে। তাহা হইলে স্বামীর অনুমতি লওয়া কি করিয়া হয়? বহু কুতর্কের পর নলিনী যাওয়াই স্থির করিল। যাইবার সময় দাসীকে সে বলিয়া দিল যেন ঠিক 3টার সময় রায়েদের বাড়িতে গাড়ি পাঠানো হয়। গাড়ি পাঠানোও হইয়াছিল, কিন্তু হেমার 3টার ট্রেনে যাওয়া হইল না। সুতরাং সে নলিনীকে কিছুতেই ছাড়িয়া দিল না। অনেক জিদ করিয়াও সে হেমার হাত এড়াইতে পারিল না।
হেমা আজ অনেক দিনের জন্য চলিয়া যাইতেছে, কতকাল আর দেখা হইবে না, সহজে কে ছাড়িয়া দেয়। বাড়ি ফিরিতে বিলম্ব হইলে স্বামী রাগ করিবেন, এ কথা বলিতে নলিনীর লজ্জা হইতেছিল। সহজে এ কথা কে বলিতে চাহে? এ হীনতা কে স্বীকার করে, বিশেষ করে এই বয়সে? অবশেষে সে কথাও সে বলিল, কিন্তু হেমা তাহা বিশ্বাস করিল না। সে হাসিয়া বলিল, বারে, বোকা বানিও না, রাগারাগির ব্যাপারে আমি ঢের বুঝি, উপেনবাবুও অনেক রাগ করতে জানেন, বুঝলে? কথাটা হেমা হাসিয়া উড়াইয়া দিল, কিন্তু নলিনী মর্মে পীড়া পাইল। সকলের স্বামী কি এক ছাঁচে গড়া? সকলেই কি উপেনবাবুর মতো? নলিনী যখন ফিরিয়া আসিল তখন রাত্রি 10টা বাজিয়া গিয়াছে। আসিয়া সে শুনিল বাবু বাহিরে শয়ন করিয়াছেন। মাতঙ্গিনী ওরফে মাতু, নলিনীর বাপের বাড়ির ঝি, সে নলিনীর সহিত আসিয়াছিল। অনেক দিনের লোক, বিশেষ করে সে নলিনীকে অত্যন্ত স্নেহ করিত, তাই সে নলিনীকে আজ বিলক্ষণ 10 কথা জানাইয়া দিল। বাড়ির মধ্যে সেই কেবল জানিত সত্যবাবু বিলক্ষণ রাগ করিয়াই বাহিরে শয্যা রচনা করিবার আদেশ দিয়াছিলেন। গভীর রাত্রে যখন শয্যায় শয়ন করিয়া চক্ষু মুদ্রিত করিয়া সত্যেন্দ্রনাথ পূর্বস্মৃতি জাগাইয়া তুলিবার চেষ্টা করিতেছিল, যখন সেই বহুদিনগত প্রফুল্ল কমল সদৃশ্য সরলার মুখের সহিত নলিনীর মুখের ঈষৎ সাদৃশ্য আছে কিনা বিবেচনা করিতেছিল, যখন সরলার ভালোবাসার নিকট নলিনীর ভালোবাসা সাগরের নিকট গোষ্পদের জল ধারণা করিবার জন্য মনের মধ্যে বিষম ঝটিকার উৎপত্তি করিতেছিল, তখন ধীরে ধীরে দ্বার খুলিয়া নলিনী সেই গৃহে প্রবেশ করিল। সত্যেন্দ্র চাহিয়া দেখিল নলিনী। নলিনী আসিয়া সত্যেন্দ্রর পদতলে বসিল। সত্যেন্দ্র চক্ষু মুদ্রিত করিল। বহুক্ষণ এইভাবেই কাটিয়া গেল দেখিয়া সত্যেন্দ্র বিরক্ত হইল। পার্শ্ব পরিবর্তন করিয়া পুরুষভাবে স্পষ্ট স্বরে কহিল, তুমি এখানে কেন? নলিনী কাঁদিতেছিল, সে কথা কহিতে পারিল না। কান্না দেখিয়া ডেপুটিবাবু আরও একটু ক্রুদ্ধভাবে বলিল, রাত হয়েছে, যাও ভিতরে যাও, শোগে। নলিনী কাঁদিতেছিল, এবার চোখের জল মুছিয়া সে বলিল, তুমি তুমি শোবে, চলো। সত্য ঘাড় নাড়িল, বলিল, আমার বড় ঘুম পেয়েছে, আমি আর উঠতে পারবো না। কাঁদিলে সত্যেন্দ্র বিরক্ত হয়। নলিনীর চক্ষের জল মুছিয়াছে, স্বামীর কাছে আর সে কাঁদিবে না। ধীরে ধীরে পায়ের উপর হাত রাখিয়া নলিনী বলিল, এবার আমাকে ক্ষমা করো, এখানে তোমার বড় কষ্ট হবে, ভিতরে চলো। সত্যেন্দ্র আর ভিতরে যাইবে না প্রতিজ্ঞা করিয়াছে। সে বলিল, কষ্টের কথা এত রাত্রে আর ভেবে কাজ নেই, তুমি শোগে, আমিও ঘুমাই। নলিনী সত্যেন্দ্রকে চিনিত। সমস্ত রাত্রি সে আপনার ঘরে বসিয়া কাঁদিয়া কাটাইল। বলি, ও হেমাঙ্গিনী, একবার দেখিয়া গেলে না? রাগারাগির ব্যাপারে তুমি তো ভালো বোঝো, একবার মিটাইয়া দিবে নাকি? পরদিনও সত্যেন্দ্র বাড়ির ভিতর আসিল না বা নলিনীর সহিত সাক্ষাৎ করিল না। নলিনীর একখানা পত্র মাতু সত্যেন্দ্রর হাতে দিয়াছিল। সে সেখানা না পড়িয়াই মাতঙ্গিনীর সম্মুখে ছিঁড়িয়া ফেলিয়া দিয়া বলিল, এসব আর এনো না। 4-5 দিন পরে একদিন নলিনীর বড় দাদা শ্রীযুক্ত নরেন্দ্রনাথ পাবনায় আসিয়া পৌঁছাইলেন। হঠাৎ দাদাকে দেখিয়া নলিনী অতিশয় সন্তুষ্ট হইল, কিন্তু ততোধিক বিস্মিত হইল। দাদা যে? নরেন্দ্রবাবু নলিনীর সহিত সাক্ষাৎ করিয়া হাসিয়া বলিলেন, কি রে, বাড়ি যাবার জন্য এত ব্যস্ত হয়েছিস কেন? ব্যস্ত? কথাটার অর্থ নলিনী তখনই বুঝিয়া ফেলিল। হাসিয়া সে বলিল, তোমাদের যে অনেক দিন দেখি না।
যেদিন স্বামীর চরণে প্রণিপাত করিয়া নলিনী দাদার সহিত গাড়িতে উঠিল, সে রাত্রে সত্যেন্দ্রনাথ একটুকুও ঘুমাইতে পারিল না। সমস্ত রাত্রি ধরিয়া সত্যেন্দ্র ভাবিতেছিল এতটা না করিলেও চলিত। অনেকবার সত্যের মনে হইয়াছিল এখনো সময় আছে, এ সময়ও গাড়ি ফিরাইয়া আনি। কিন্তু হায় রে অভিমান, তাহারই জন্য নলিনীকে ফিরাইয়া আনা হইল না। যাইবার সময় মাতুও সঙ্গে গিয়াছিল, সেই কেবল যাইবার যথার্থ কারণ জানিত। নলিনী মাতুকে বিশেষ করিয়া বলিয়া দিয়াছিল যেন সে বাড়িতে কোনো কথা না বলে। নলিনী মনে করিল এ কথা প্রকাশ করিলে স্বামীর অপযশ করা হইবে। ভালো হোক আর মন্দ, তাহার স্বামীকে লোকে মন্দ বলিবার কে? পিতৃগৃহে যাইয়া নলিনী পিতামাতার চরণে প্রণাম করিল, ছোট ভাইটিকে কোলে লইল, শুধু সে হাসিতে পারিল না। মা বলিলেন, নলিনী আমার একদিনের গাড়ির পরিশ্রমে একেবারে শুকিয়ে গেছে। কিন্তু সে শুষ্ক মুখ আর প্রফুল্ল হইল না। নলিনী কখনো অভিমান করে নাই। স্বামীর কষ্টের কথা মনে করিয়া সে নীরবে সমস্ত সহ্য করিত, কিন্তু আর পারিল না। সে ভাবিল এই ক্ষুদ্র কারণে যে স্বামী কর্তৃক পরিত্যক্ত হয়, সে মরে না কেন? দারুণ অভিমানে নলিনী শুকাইতে লাগিল। ওদিকে সত্যেন্দ্রর অভিমান ফুরাইয়া গিয়াছে। একদণ্ড না থাকিলে যাহার চলে না, তাহার এই মিছা অভিমান কতদিন থাকে? অভিমান দারুণ কষ্টের কারণ হইয়া দাঁড়াইছে। সত্যেন্দ্র প্রত্যহ চাহিয়া থাকে আজ হয়তো নলিনীর পত্র আসিবে, হয়তো সে লিখিবে আমায় লইয়া যাও। সত্যেন্দ্র ভাবে তাহা হইলে মাথায় করিয়া লইয়া আসিবে, আর কখনো এরূপ অন্যায় ব্যবহার করিবে না। কিন্তু ভবিতব্যকে কে অতিক্রম করিবে? যাহা হইবার তাহা হইবেই। তুমি আমি ক্ষুদ্র প্রাণী মাত্র। আজকাল করিয়া 6 মাস কাটিয়া গেল, হতভাগিনী কোনো কথা লিখিল না। পাপিষ্ঠ সত্যেন্দ্রনাথ ভাঙিল, কিন্তু মচকাইল না। 6 মাস কাটিয়া গেল, ক্রমশ সত্যেন্দ্রনাথের অসহ্য হইল। লুপ্ত অভিমান আবার দৃপ্ত হইয়া উঠিল, ক্রোধ আসিয়া তাহাতে যোগ দিল। হিতাহিত জ্ঞান রহিত সত্যেন্দ্রনাথ নিজের দোষ দেখিল না, ভাবিল যাহার এত অহংকার তাহার প্রতিশোধ তদ্রূপ প্রয়োজন। কেহই নিজের দোষ দেখিল না। সেই অর্ধমিলিত হৃদয় দুটি আবার চিরকালের জন্য বিভিন্ন হইয়া চলিল। যৌবনের প্রারম্ভে সংকুচিতা লতাকে কে টানিয়া বাড়াইয়াছিল, কিন্তু আর সহে না, এবার ছিঁড়িবার উপক্রম হইল। সত্যেন্দ্রনাথ, তোমার দোষ দিই না, তাহারও দিই না। দুইজনেই ভুল করিয়াছ, দোষ করো নাই। ভুল দেখাইতে পারিলে আত্মগ্লানি কাহার যে অধিক হইত, তাহা ভগবানই জানেন। আমরাও বুঝিতে পারিতাম না, তোমরাও পারিতে না। বুঝিতে পারি না কি আকাঙ্ক্ষায় কি স্বাদ পূরণ করিতে তোমরা এতটা করিলে। স্বাদ মিটে না, মিটাইবার ইচ্ছাও নাই। কি স্বাদ তাহাও হয়তো ভালো বুঝিতে পারি না। তথাপি কাতর হৃদয়ে কি একটা অতৃপ্ত আকাঙ্ক্ষায় সকল সময় হা হা করিয়া ওঠে। কি যে হয়, কেন যে অদৃশ্য গতি ওই লক্ষ্যহীন প্রান্তে পরিচালিত হয়, কিছুতেই তাহা নির্ণয় করা যায় না। যাহা ঘটিবার তাহা ঘটিবে। ইচ্ছা হইলেও মনের সহিত দ্বন্দ্বযুদ্ধ করিয়াও তোমাকে অপরাধ হইতে অব্যাহতি দিব। দিব কি? অমন রূপে গুণে বউ পুত্রের পছন্দ হয় না। গৃহিণীর বড় দুঃখ। অমন চাঁদপানা বউ লইয়া ঘর করিতে পারিলেন না ভাবিয়া গৃহিণী অত্যন্ত বিমর্ষ হইয়া আছেন। জননীর শত চেষ্টাতেও পুত্রের মত ফিরিল না। এখন আর উপায় কি? ছেলেরই যদি পছন্দ হইল না, তখন কিসের বউ? ছেলের আদরেই তো বউয়ের আদর, আর আমারই বা হাত কি? নিজে দেখিয়া শুনিয়া বিবাহ করিলে আমি কি আটকাইতে পারি? ইত্যাদি মৃদু বচন আওড়াইতে আওড়াইতে অভ্যাসানুসারে গৃহিণী বরণডালা সাজাইতে বসিলেন।
2 বছর পূর্বে হরদেববাবুর মৃত্যু হইয়াছিল। সেই কথা স্মরণ হইলে চক্ষে জল আসিল। আবার নলিনীর কথা মনে পড়িল। জলবেগ আরো বর্ধিত হইল। কি জানি কেমন বউ আসিবে। কর্তা বাঁচিয়া থাকলে বোধহয় পোড়াকপালির এ দুরবস্থা দেখিতে হইত না। সত্যেন্দ্র বিবাহ করিয়া আসিল। মা বউ বরণ করিয়া ঘরে তুলিলেন। আবার পোড়া চোখে জল আসিল। জল মুছিতে মুছিতে তিনি বলিলেন, চোখে কি পড়েছে? কেবল জল আসছে। গিরিবালা বড় মুখ ফোড় মেয়ে। বিশেষ করে নলিনীর সহিত তাহার বেহান পাতানো ছিল। সে বলিয়া ফেলিল, এই বয়সেই 3 বার, আরো কতবার চোখে কি পড়বে কে জানে। কথাটা গৃহিণী শুনিলেন। সত্যেরও কানে গেল। কাল সাধের ফুলশয্যা। কোথা হইতে একটা ভারী জমকালো রকম তত্ত্ব আসিয়াছে। বরকনের ঢাকাই শাড়ি, ধুতি, চাদর ইত্যাদি বড় সুন্দর রকমের। কনের বারাণসী চেলিখানির মতো সুন্দর চেলি এ গ্রামে ইতিপূর্বে কেহ দেখে নাই। সকলেই জিজ্ঞাসা করিতেছে কোথাকার তত্ত্ব। এক একবার ঢোক গিলিয়া বলিতেছেন সত্যের এক একজন বন্ধু পাঠিয়াছে। গৃহিণী চক্ষের জল চাপিয়া, যথার্থ সংবাদ চাপিয়া, হাসি কান্না মিশ্রিত মুখে তত্ত্বের মিষ্টান্নাদি বন্টন করিলেন। সকলে যে যাহার ভাগ লইয়া চলিয়া গেল। যাইবার সময় রাজবালা বলিল, বেশ তত্ত্ব করেছে। নৃত্যকালী বলিল, তা হবে না, বড়লোক তত্ত্ব পাঠালে এমনই পাঠায়। ক্রমশ এ কথা চাপা পড়িল। তখন যোগমায়া বলিল, আচ্ছা, আবার বিয়ে করলে কেন? জ্ঞানদা কহিল, কি জানি কেন, অমন রূপে গুণে বউ, কে জানে, ওসব বোঝা যায় না। রামমণি জাতিতে নাপিতের কন্যা, তবে অবস্থা ভালো, দেখিতেও মন্দ নহে। এই নাকটি সামান্য চাপা মাত্র। কোনো কোনো পরশ্রীকাতর লোক তাহার চক্ষেরও দোষ দিত, বলিত হাতির চোখের চেয়েও ছোট। যাক, এ নিন্দাবাদে আমাদের প্রয়োজন নাই। রামমণি একটু হাসিয়া বলিল, তোমাদের ঘটে যদি বুদ্ধি থাকতো তাহলে কি ওরকম কথা বলো? ছুরি সদা সর্বদা যে ফিক ফিক করে হেসে কথা বলতো, তাতেই আমার সন্দেহ হয়েছিল। স্বভাব চরিত্র মন্দ লোক, না হলে চাকরি স্থান থেকে তাড়িয়ে দেয়, আবার বিয়ে করে। মুখে কিছু না বলিলেও কথাটা অনেকের মতের সহিত মিলিল। ইহার 2-1 দিন পরে গ্রামের প্রায় সকলেই জানিল যে রামমণি জমিদারের বাড়ির গূঢ় রহস্য ভেদ করিয়াছে। নাপিতের মেয়ে না হইলে এত বুদ্ধি কি বামন কায়েতের মেয়ের হয়? কথাটা অনেকেই স্বীকার করিল। এবার গৃহিণীর পালা। একথা যখন তাহার কানে গেল, তিনি ঘরের কপাট বন্ধ করিয়া একেবারে ভূমে লুটাইয়া পড়িলেন। কি জানি কেন গৃহিণী সরলা অপেক্ষা নলিনীকে অধিক ভালোবাসিয়াছিলেন। জন্মের মতো সেই নলিনীর কপাল ভাঙিয়া গিয়াছে। গৃহিণী মনে মনে ভাবিলেন, সত্য হয় ভালোই, না হয় আমি নলিনীকে লইয়া কাশিবাসী হইব। পোড়া কপালির এ জন্মের মতো সব স্বাদই তো মিটিয়াছে। তখন তিনি দ্বার খুলিয়া মাতুকে ডাকিয়া আনিয়া আবার দ্বার বন্ধ করিলেন। মাতুই তত্ত্ব লইয়া আসিয়াছিল। 2 জনের চক্ষু জলের বহু বিনিময় হইল। কেমন করিয়া নলিনীর সোনার বর্ণ কালি হইয়াছে, কি অপরাধে সত্যেন্দ্র তাহাকে পায়ে ঠেলিয়াছে, কত কাতর বচনে সে ঠাকুরানীকে প্রণাম জানাইয়াছে ইত্যাদি বিবরণ মাতঙ্গিনী বেশ করিয়া বিনাইয়া বিনিয়াইয়া চক্ষু মুছিতে মুছিতে গৃহিণীকে শুনাইল। শুনিতে শুনিতে গৃহিণীর পূর্ব স্নেহ শত গুণ বর্ধিত হইয়া উঠিল। পুত্রের উপর দারুণ অভিমান জন্মিল। মনে মনে তিনি ভাবিলেন, আমি কি সত্যের কেউ নই? সকল কথাই কি আমার উপেক্ষাযোগ্য? আমার কি একটা কথাও থাকিবে না? আমি আবার নলিনীকে গৃহে আনিব। অমন লক্ষ্মীর কি এ দশা করিতে আছে? সেই দিন সন্ধ্যার সময় জননী পুত্রকে ডাকিয়া বলিলেন, নলিনীকে নিয়ে এসো। পুত্র ঘাড় নাড়িয়া বলিল, না। জননী কাঁদিয়া ফেলিলেন।
বলিলেন, ওরে, আমার নলিনীর নামে গ্রাম্যয় কলঙ্ক উঠছে যে, তুই তার স্বামী, তুই তুই তার মান রাখবি নে। কলঙ্ক? কিসের কলঙ্ক? অমন করে তাড়িয়ে দিয়ে আরেকটা বিয়ে করলে আমি কার মুখ বন্ধ করব? মুখ বন্ধ করে কি হবে? ও, তবু তুই আনবি নি? না। জননী অতিশয় ক্রুদ্ধা হইলেন। কিরূপ ক্রুদ্ধা হইতে হবে এবং তখন কি কথা বলিতে হইবে তাহা তিনি পূর্ব হইতেই স্থির করিয়া আসিয়াছিলেন। সুতরাং কিছু ভাবিতে হইল না। বলিলেন, তবে কালই আমাকে কাশী পাঠিয়ে দাও, আমি এখানে আর এক দণ্ড থাকতে চাই না। সত্য আর শেষত্ব নাই, সেও বুকে পাষাণ চাপাইয়াছে। লজ্জা শরম হিতাহিত জ্ঞান সকলই হারাইয়াছে। সে অনায়াসে বলিল, তোমার যেখানে ইচ্ছা হয় যাও, আমি আর কাউকেও আনতে পারবো না। সত্যের মুখে এ কথা শুনিবেন মা তাহা স্বপ্নেও ভাবেন নাই। কাঁদিতে কাঁদিতে চলিয়া গেলেন। যাইবার সময় একবার বলিলেন, বউ আমার কুলোটা নয়, তা বেশ যেন। গ্রামের লোকে যা ইচ্ছে হয় বলে, কিন্তু আমি কখনো তা বিশ্বাস করব না। পরদিন পিসিমা সত্যেন্দ্রকে ডাকিয়া বলিলেন, তোমার এক বন্ধু তোমাকে তত্ত্ব করেছে, দেখেছ কি? সত্য ঘাড় নাড়িল, বলিল, না তো, কে বন্ধু? তা তো জানি নে। বসো, কাপড়গুলো নিয়ে আসি। অল্পক্ষণ পরে পিসিমা এক তাড়া কাপড় লইয়া আসিলেন। সত্য দেখিল বেশ মূল্যবান বস্ত্র। সে বিস্মিত হইল। কোন বন্ধু পাঠাইয়াছে? চেলিখানি বেশ করিয়া দেখিতে দেখিতে সে লক্ষ্য করিল এক কোণে কি একটা বাঁধা আছে। খুলিয়া দেখিল একখানা ক্ষুদ্র পত্র। হস্তাক্ষর দেখিয়া সত্যেন্দ্রর মাথা ঝাঁত করিয়া উঠিল। লেখা আছে, ভগিনী, স্নেহের উপহার প্রত্যাখ্যান করিতে নাই। তোমার দিদি যাহা পাঠাইল গ্রহণ করিও। সে রাত্রের ফুলশয্যা সত্যেন্দ্রর পক্ষে কণ্টক শয্যা হইল।